কোনো মানুষের বিকাশ শুধুমাত্র ভাত খেয়ে আর ডাল খেয়ে হয় না। মানে ঢাকাও একটা বড় আকারের জেলখানা। মানে এখানে থাকার জন্য প্রথমত এটা যে মানুষের দেশ, সেটার প্রথম প্রমাণ হচ্ছে একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলে যোগাযোগ থাকবে। ঢাকাতে যেটা প্রথমেই নাই চোখে পড়ে সেটা হচ্ছে তার গণযোগাযোগ ব্যবস্থা। এটা গণযোগাযোগ ও সাংবাদিকতার কথা বলছি না আমি, ওইটা একটা মিসনোমার। আমাদের কমিউনিকেশন নয়, ট্রান্সপোর্টেশন অর্থে পৃথিবীতে এরকম রাজধানী শহর নয় যেমন মাদ্রাজ, সেখানে যে গণযোগাযোগ ব্যবস্থা আছে, বাস সার্ভিস আছে, সেটা নাই। এটা হচ্ছে মানুষের অধিকারের প্রথম অস্বীকৃতি। আমরা কথায় কথায় ফ্যাসিবাদ কথাটা এখন বলি, কিন্তু খুব একটা বিশ্লেষণ করে বলি না। ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে কি, তা মানুষের মুখের হাসি লুপ্ত হয়ে যায়। আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে বা প্রেসিডেন্টকে নিয়ে কোনো ব্যঙ্গচিত্র আঁকতে পারবেন না, আপনি তাকে নিয়ে পরিহাস করতে পারবেন না। ফ্যাসিবাদের প্রথম লক্ষণ হচ্ছে সে পরিহাস বন্ধ করতে চায়। আমি বলছি মানুষের 3.5 হাত শরীরের জন্যে যেমন 3.5 হাত ঘর যথেষ্ট নয়, পিএবির এই ঘরটাই জীবনে প্রথমে এখানে আসছে, তো সেই জন্য একটু মুগ্ধতা প্রকাশ করছি। ছাদটা বেশ উঁচু আছে। এটা এখন ঢাকা যত বাড়িঘর তৈরি হচ্ছে দেখেন 9.5 ফুটের বেশি ফ্লোর করে না। এইটাকে বুঝবেন, এটা হচ্ছে নয়া ঔপনিবেশিক আর্কিটেকচার। পুরনো যখন দেখবেন আজিমপুর কলোনিগুলি দেখবেন অথবা পুরনো সেক্রেটারিয়েট দেখবেন, দেখবেন যে এই বাড়িগুলো এরকম যেন মানুষকে যেন খোপের মধ্যে চেপে রাখা হয়েছে, কারণ তাতে একটু খরচ কমবে। আর ঢাকা শহরে এমন কোনো এখন আর পায়ে হাঁটা পথ নেই, 500 রাস্তা নেই যেখানে দোকান বসছে না, যেখানে হকাররা কিছু একটা না করছে। সেটার সাথে ফারুক ওয়াসিফ কথিত সিন্ডিকেট জড়িত, সব জায়গাতে সিন্ডিকেট। এমনকি ফারুক একটা কথা কেন যে বলেননি আমি খেয়াল করতে পারি নাই, সেটা যে আপনি ইন্টারনেট কানেকশন দেবেন, কার কানেকশন নিতে পারবেন, কারটা নিতে পারবেন না, সব কিছুই আপনার সিন্ডিকেট। তো সেইখানে জন অধিকার কী? ঢাকার যে এলাকা, যেমন ধরেন কিভাবে একটা শহরকে ধীরে ধীরে নষ্ট করা হয় এবং কিভাবে আমাদের চোখের সামনে এই আত্মহত্যা ঘটে। আমরা তো পুরনো ঢাকা দেখিনি, এই যেটা একসময় ঢাকার বাইরে ছিল, এখন যেটাকে ঢাকা গেট বলা হয় ময়মনসিংহ রোডে, তার বাইরেটা ঢাকার বাইরে ছিল। এবং এই যেটাকে রমনার রেস কোর্স বলা হতো, যেখানে ঘোড় দৌড়ের মাঠ হতো, সেটার নাম আমরা সোহরাওয়ার্দী উদ্যান দিয়েছি। ধীরে 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 দেখেন কত রকমের সেখানে এখন স্থাপনা হচ্ছে। এখন আপনি বলবেন কি স্বাধীনতা স্তম্ভ আর কোথায় করবো আমরা? ওখানে একটা স্বাধীনতা স্তম্ভ করেছি, মাঠের নিচে মিউজিয়াম করেছি, কিন্তু ধীরে ধীরে যেটা বলে মানুষের যে চলাচলের অধিকার ক্রমশ কমছে, মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা বলা হচ্ছে শহরের হৃৎপিণ্ড হচ্ছে তার পার্কগুলো। শহরের অন্তত 25% জায়গা তো পার্ক থাকতে হবে। তাহলে এটা কি করে নষ্ট হলো? আমি সেদিন কোনো এক এলাকায় পড়লাম, 69-এর গণ আন্দোলনে যখন জনতা সরকারি অফিসে গিয়ে আগুন দেওয়া শুরু করলো, তখন অবাঙালি ঢাকা শহর নগর পরিকল্পনার জনক বলা হয় যাকে, মাদানী সাহেব, তিনিও রাস্তায় নেমে এসে জনতার সাথে স্লোগান দিতে বাধ্য হয়েছিলেন। এই যে মাদানী সড়ক করেছে বাড্ডার দিকে সেই লোক, যে এই জন্য ঢাকা শহরে তারা যে নতুন আবাসিক এলাকাগুলি করেছিলেন, সেখানে একটা কথা আপনাদের বলি। এই যে ঢাকায় ধানমন্ডি বলে একটা এলাকা ঘোষণা করেছিল আবাসিক এলাকা, এখন আবাসিক কথাটা আর কেউ ব্যবহার করে না, শুধু ধানমন্ডি। এটা এখন বাণিজ্যিক এলাকা হয়েছে। আগে ছিল মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা বাণিজ্যিক এলাকা, এগুলি সব ছিল নবাবী আমলের জায়গার নাম। দিলকুশা তাদের বাগান, মতিঝিল তার মধ্যে একটু ফার্সি গন্ধ পাওয়া যায়। আর সব কিছু জন্য তারা জায়গা করেছে, লক্ষ্য করেন। যেটা একটা নদী ছিল সেটা কেটে লেক বানিয়েছে, এবং কারাপশন এক জায়গায় হয় নাই, সব জায়গাতে হয়েছে। কিন্তু তারা গোটা এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা রাখে নাই। 3.5 কাঠা 5 কাঠার প্লট 3,500 টাকা আর 5,000 টাকায় দিত। 3 কাঠার প্লট 3,500 টাকা, 5 কাঠার প্লট 5,000 টাকা। আমাদের বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই বাড়িঘর পেয়েছে। ধানমন্ডির কথা বলছি, কিন্তু সেখানে কোনো বিশ্ববিদ্যালয় অধ্যাপক বলেন নাই এখানে আমাদের বাচ্চাদের জন্য একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থাকবে, একটা পাবলিক লাইব্রেরি থাকবে, সিনেমা হলের কথা বাদ দেন। তবু ধানমন্ডি বলে সেখানে একটা লেক আছে, সেখানে কিছুটা গাছপালা আছে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়নি বনানী কিংবা গুলশানে। ধানমন্ডিতে বয়েজ গার্লস হাই স্কুল করে, বয়েজ হাই স্কুল করেছে রাস্তার পরে সোবানবাগের উত্তর দিকে। এই হচ্ছে আমাদের নগর পরিকল্পনার বা দূরদর্শিতার একটা সামান্য উদাহরণ। ঢাকা এখন তাহলে ধানমন্ডিতে স্কুল চলছে কিভাবে? যেগুলো আবাসিক প্লট ছিল সেগুলিতে এখন ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে নানা রকম স্কুল করা হচ্ছে, এবং স্কুলের অধিকাংশের নামে আপনি দেখবেন ইংরেজিতে। এগুলি কিসের স্কুল? সিন্ডিকেট। উদাহরণস্বরূপ, আমি সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো মামলা করতে বলছি না, একটা উদাহরণ দিয়ে বলছি।
এই জাতীয় নামে ভর্তি। ম্যাপল লিফ, মাস্টার মাইন্ড, সানবিম, সানিডেড। কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যারা আপনারা অভ্যুত্থান করেছেন, তারা কিন্তু এগুলির বিরুদ্ধে অভ্যুত্থান করেন নাই, করবেনও না। আমি মনে করি বাংলাদেশের জাতীয় ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে, বাংলাদেশের জনগণের মাতৃভাষাকে সম্পূর্ণ অপেক্ষা করে এখানে ইংরেজি নামের বাচ্চাদের নিম্নতম বিদ্যালয়ের কেজি 1, কেজি 2 এই সমস্ত শুধু ইংরেজি মিডিয়ামে করা, এটা হচ্ছে পরিবেশ নষ্ট করা। কারণ কোনো মানুষের বিকাশ শুধুমাত্র ভাত খেয়ে আর ডাল খেয়ে হয় না, তার ভাষা দিয়ে, তার সংস্কৃতি দিয়েও হয়। আমি তো অবলীলায় এগুলিকে আমরা জবাই করেছি। হযরত ইব্রাহিম আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে তার সন্তানকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন। সৌভাগ্যবশত আল্লাহর মনে করুণার হৃদয় হয়ে বলছিল এখন বন্ধ করো, তার যে একটা দুম্বা এসে হাজির হলো। আমরা তো এই দুম্বা আকারে আমাদের ভাষাটাকে প্রথমে হত্যা করেছি।